নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। অধীর কি ঠিক এই মুহূর্তে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, না এখনও তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বহালই আছেন? প্রশ্নটা আমার নয়, প্রশ্নটি স্বয়ং অধীর চৌধুরীর। এবং এই প্রশ্নটির মীমাংসা করতে না পেরে তিনি আজকে দেখলাম দিল্লির বাসভবনে একটা সাংবাদিক বৈঠকই করে বসলেন এবং তাতে তার পক্ষ থেকে যা যা বলার ছিল সব কিছু জলবৎ তরলং করে বললেন। কিন্তু দেখলাম তিনি অত্যন্ত বিভ্রান্ত তার বর্তমানের অবস্থান নিয়ে। সেজন্যই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে দু চারটে কথা বললেও হয়। গতকাল অধীরের জবানি অনুযায়ী দিল্লিতে এআইসিসির জনা কয়েক নেতা তাঁরা কলকাতা থেকে বেশ কয়েকজন কংগ্রেসি নেতাকর্মীকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত যিনি এআইসিসির সাধারণ সম্পাদক জম্মু কাশ্মীরের মীর মোহাম্মদ এবং তার সঙ্গে আরও একজন আছেন, আমার নামটা মনে পড়ছে না, এবং কেসি বেণুগোপাল যিনি আর্গুয়েবলি রাহুল গান্ধীর দক্ষিণহস্ত বলে পরিচিত, এরা সবাই সেই বৈঠকে হাজির ছিলেন, অধীরও ছিলেন। এবং কিছুক্ষণ পরে প্রদীপ ভট্টাচার্যও সেখানে পৌঁছেছিলেন। ওই বৈঠকে অধীর বলছেন মীর মোহাম্মদ যিনি এআইসিসির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তিনি তাকে সম্বোধন করেন অ্যাজ ফর্মার পিসিসি প্রেসিডেন্ট, অলসো অ্যাজ ফর্মার লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট। এই ব্যাপারটা শুনে অধীর হতচকিত হয়ে গেছেন। তিনি সত্যিই ব্যাপারটা না পারছেন গিলতে, না পারছেন উগ্রতে। অতএব তিনি সাংবাদিক বৈঠকের দ্বারস্থ হয়েছেন, সম্ভবত এই আশায় যে খবরের কাগজে বা মিডিয়াতে এ নিয়ে চর্চা হলে তার দলের নেতৃত্বের টনক নড়লেও নড়তে পারে। সুতরাং এটা একটা বেপরোয়া মরিয়া চেষ্টা বললে কিছু হয়তো অন্যায় হবে না। প্রথম কথা অধীর যেটা বললেন সেটা বিস্ময়কর। গতকাল দিল্লিতে কংগ্রেসের এমন সব নেতাকে এআইসিসি ডেকে পাঠিয়েছিল, তারা যে কংগ্রেস করেন সেটা এ রাজ্যের মানুষ তো দূরস্থান, তাদের বাড়ির লোকজনও জানেন কিনা সন্দেহ। তারা কিভাবে নেমন্তন্ন পেলেন এবং যারা এখনো এই বাজারেও কংগ্রেসের মতো একটা ভাঙা নৌকোয় সবার হয়ে দলটার জন্য লড়ে যাচ্ছেন, টিএমসির সঙ্গে লড়ছেন, তাদের কার্যত কেউ গতকালের বৈঠকে ডাকি পাননি। এই বিষয়টি অধীরকে প্রথমে বিস্মিত করেছে, তারপরে বিস্মিত করেছে তার বর্তমান সঠিক অবস্থানটা কি সেটা বুঝতে না পারার বেদনা। এখন অধীর যেটা বললেন সেটা কাগজে কলমে সর্বাংশে সত্যি। তিনি বললেন যে মুহূর্তে মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন, তারপরে যেখানে যত কমিটি ছিল, এআইসিসি কমিটি থেকে প্রদেশ কমিটি, জেলা কমিটি, গোটা দেশ জুড়ে সব কমিটি হয়ে যায় অস্থায়ী। কংগ্রেসের কনস্টিটিউশনে এটাই লেখা আছে, যতক্ষণ পর্যন্ত না আবার নতুন করে হয় নির্বাচনের মাধ্যমে নয় মনোনয়নের মাধ্যমে আবার কমিটিগুলো গঠিত হয়, ততক্ষণ পর্যন্ত যে দায়িত্ব যে থাকেন তিনি অস্থায়ীভাবে আছেন এটাই মনে করা হয়। অধীর বলছেন আমি তো অস্থায়ীভাবেই ছিলাম। এমনকি এই যে কিছুদিন আগে একটা প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির মিটিং, সেটা তো আমাকেই ডাকতে বলা হয়েছিল
যে মিটিং থেকে আমরা খার্গের হাতে সমস্ত ক্ষমতা সমর্পণ করেছিলাম সাংগঠনিক রদবদলের, এবং একই সঙ্গে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার দাবি জানিয়েছেন। অধীরের প্রশ্ন, তিনি যদি প্রাক্তনী হয়ে যাবেন তাহলে তাকে দিয়ে এই কাজটা করানো হলো কেন? তিনি আরও বললেন যে তিনি দিল্লিতে বসে আছেন, মল্লিকার্জুন খার্গে তাকে আসতে বলেছিলেন বলেই তিনি এসেছেন, কিন্তু তারপরে আর কিছুতেই তিনি তার দর্শন পাচ্ছেন না। সোনিয়া গান্ধীর দর্শন কিছুক্ষণের জন্য পেয়েছেন, রাহুল গান্ধীর সময়ও চেয়েছেন, কিন্তু অধীর বলছেন যে এখন তারা পার্লামেন্ট নিয়ে এতই ব্যস্ত যে হয়তো সময় বের করতে পারছেন না। এখানে অধীরের যুক্তিতে অনেক ফাঁক আছে। এই গতকাল পর্যন্ত যে নেতা রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের বাংলার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিল, তিনি এতদিন ধরে দিল্লিতে বসে আছেন, অথচ রাহুল গান্ধী অথবা মল্লিকার্জুন খার্গে তাকে 10 মিনিট সময় দিতে পারছেন না দেখা করার। এটা একটাই ব্যাখ্যা হয়, সেটা হলো তারা দেখা করতে চাইছেন না। এছাড়া দ্বিতীয় কোনো ব্যাখ্যা হয় বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, এটাও আমার কাছে দুর্বোধ্য লাগে যে আমার দল, আমি প্রাক্তন না বর্তমান, সেটা জানার জন্য আমাকে প্রেস কনফারেন্স করতে হবে কেন? অধীর আজকে থেকে কংগ্রেস করছে না। প্রথম নির্বাচনে সে কংগ্রেসের সদস্য ছিল না ঠিক, কিন্তু 96 সালে বিধানসভার ভোটে যখন সে নয়াগ্রাম থেকে 20,000 ভোটে জিতেছিল, তার আগে সে কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছিল। তারপর থেকে তো যা অধীর আর কংগ্রেস কার্যত সমর্থক, বহরমপুরে বেশি, রাজ্যের তুলনায় কম। তো একটা টেলিফোন কল করলে যেখানে এই ধোঁয়াশা কেটে যেতে পারে, সেই ফোনটি অধীর চৌধুরী, মল্লিকার্জুন খার্গে অথবা কেসি বেণুগোপাল অথবা রাহুল গান্ধীকে করছেন না কেন? এখানে বোধহয় তার একটা ইগো কাজ করছে। এই ইগো অধীরকে রাজনীতিতে অনেক কিছু দিয়েছে, আবার এই ইগোর কারণে তাকে অনেক কিছু খোয়াতেও হয়েছে। এবং এইসব প্রশ্নে অধীর এতটাই একগুঁয়ে যে যত শুভার্থী তাকে বিপরীত পরামর্শ দিন না কেন, তিনি সেসব গ্রাহ্যের মধ্যেই আনবেন না। হয়তো অধীর মনে করছেন যে আমি কেন ফোন করতে যাব, আমাকে এখানে এসে অপেক্ষা করতে বলেছে বলেই তো আমি বসে আছি, সুতরাং কথা যদি বলতে হয় তাহলে মল্লিকার্জুন খার্গে বলবেন, আর যদি তিনি না বলেন তাহলে আমি এক সময় আবার ফিরে যাব বা যা খুশি তাই করব। এখন এই ধরনের গোয়ার তুমি কংগ্রেস নামক দলে ততটা চলে না, অন্তত এটা আমারই অভিজ্ঞতা। কংগ্রেসের চাইতেও বড় কথা হচ্ছে যে দেখুন, এই সংসদীয় ব্যবস্থায় উইনার টেক্স অল, অর্থাৎ আপনি যত জনপ্রিয়ই হন না কেন, আপনার সিপিএম বিরোধিতা বা তৃণমূল বিরোধিতা যতই খাঁটি হোক না কেন, আপনি যতবার লোকসভা আসনে জিতে থাকুন না কেন, একবারও যদি হেরে যান তাহলে ইউ উইল হ্যাভ নো টেকার। এটা আমি প্রিয়রঞ্জন দাশবংশীর জীবনে বহুবার ঘটতে দেখেছি। আপনাদের স্মরণে থাকতে পারে 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর অব্যবহিত পরে রাজীব গান্ধী প্রিয়রঞ্জন দাশবংশীকে দলে খুব ভালোভাবে পুনর্বাসন দিয়ে হাওড়া থেকে টিকিট দিয়েছিলেন। সেই ভোটে
ঝড়ে বকমরে এইভাবে 16 জন কংগ্রেসি প্রার্থী বিজয়ী হয়ে সংসদে গেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সিও। এবং রাজীবের জমানায় তার যে উল্কা সদৃশ উত্থান, সেটা সম্ভব হয়েছিল ওই 84 থেকে 89 সালের মধ্যেই। 89 সালে প্রবল প্রতাপশালী প্রিয়রঞ্জন দাশমুন্সি, যিনি একাধারে কেন্দ্রের মন্ত্রী, পিসিসি প্রেসিডেন্ট, AIFF প্রেসিডেন্ট, আরও কি গুচ্ছের পদের তিনি মাথায় ছিলেন আমি বলতে পারবো না। 1989 ভোটে যখন তিনি হেরে গেলেন, তারপরে যখন তিনি দিল্লিতে আসতেন, তখন তাকে চিত্তরঞ্জন পার্কে তার এক আত্মীয়ের বাড়িতে কোনো মতে দিন গুজরান করতে হতো। টেলিফোন করে করে পাগল হয়ে যেতেন, তবু দলীয় সতীর্থদের সঙ্গে সহসা অ্যাপয়েন্টমেন্ট পেতেন না। কংগ্রেস দলে অতীতের নায়ককে কোনোদিন নম্বর দেওয়া হয়নি, যদি না তিনি নেহেরু গান্ধী পরিবারের লোক হন। রাহুল গান্ধী আমেঠি থেকে হেরে গেলে তার গায়ে কলঙ্কের ছিটেফোঁটা লাগে না। তার জন্য বিকল্প ব্যবস্থা কেরলের ওয়ায়নাড থেকে হয়ে গেল। আর অধীর চৌধুরী উপর্যুপুরি 6 বার পশ্চিমবঙ্গের একটি লোকসভা থেকে জেতার পরে 7ম বার যদি একটু হড়কে গেলেন, তো তাকে হি ইজ আউট অফ রেকনিং। এটা শুনতে খুব দুঃখজনক, বাস্তবেও খুব ট্র্যাজিক, কিন্তু এটাই হচ্ছে কংগ্রেস রাজনীতির পরাভব। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অধীর এইটুকু অন্তত বুঝতে পারছেন যে ভোটের আগে পর্যন্ত পরিস্থিতি যা ছিল, ভোটের পরে তাতে আমূল পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ভোটের আগে অধীর যখন বামপন্থীদের সঙ্গে জোটের ব্যাপারে সওয়াল করেছেন এবং একথাও দলের নেতৃত্বকে বলেছেন যে দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি আপনারা ঐক্য করতে চান, আমার তাতে আপত্তি আছে, কিন্তু আমি সে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। আপনারা আমাকে সরিয়ে দিয়ে অন্য যে কাউকে পিসিসি প্রেসিডেন্ট করে এই ঐক্য করুন, আর আমাকে ছেড়ে দিন, আমি নির্দল হয়ে বহরমপুর থেকে ভোটে লড়ব। তখন কিন্তু এই কংগ্রেস নেতৃত্ব অধীরের কথাকে শিরোধার্য করেননি। তাঁরাও বামেদের সঙ্গে জোট করার প্রশ্নে অধীরকে মদত দিয়েছেন এবং অধীরকে সরিয়ে দেওয়া কেন, সেরকম কোনো প্রশ্নই এআইসিসিতে বিবেচিত হয়নি। নির্বাচনী প্রচার চলাকালীন আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, মাঝে মাঝেই কংগ্রেসি নেতারা, বিশেষ করে খার্গে, বম্বেতে দেখলাম একটা সভা থেকে অধীরকে যথেষ্ট তিরস্কারই করলেন, কিন্তু আবার দিল্লিতে ফিরেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে তাকে বলতে শোনা গেল, না, অধীর চৌধুরী আমাদের দলের একজন খুব অগ্রগণ্য নেতা, দাবাং নেতা, তাছাড়া তিনি যা করছেন সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছে নয়, বামেদের সঙ্গে চলাটা তো আমরা দলীয় স্তরে সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের কার্যকারিতা আজকে ফুরিয়ে গেছে। এটা অধীর মানবেন কি মানবেন না আমি বলতে পারবো না, কিন্তু আমার মূল্যায়নে এবারের ভোটে দ্ব্যর্থহীনভাবে যে সত্যটা পরিস্ফুট হয়েছে সেটা হচ্ছে লেফট, there is nothing left of the left in West Bengal। এবং কেরলেও
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এর সঙ্গে একটা চূড়ান্ত নকুল সম্পর্ক আছে সিপিএম এর নেতৃত্বাধীন এলডিএফ এর। এবার কেরলেও কিন্তু সিপিএম সেভাবে কোনো দাগ কাটতে পারেনি। আর হাতছাড়া হওয়া ত্রিপুরায় তাদের তো দূরবীন দিয়েও ইদানিং খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাজ অপোজ টু দ্যাট, তৃণমূল 29টি সাংসদ নিয়ে লোকসভায় গিয়েছে এবং ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় ওভারচার দিয়ে যাচ্ছেন যে তিনি ইন্ডিয়া জোটের শরিক, ইন্ডিয়া জোটেই থাকতে চান। এবং কংগ্রেস সম্পর্কে দেখবেন ইদানিং তৃণমূল নেতারা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু প্রকাশ্যে তেমন গালিগালাজ করেন না। পুরনো অভ্যেসবশত মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা দু একবার বলে ফেলেন, অভিষেক কিন্তু কংগ্রেসকে আক্রমণ করা থেকে আগাগোড়া নিরস্ত থাকেন। অতএব এই পরিস্থিতিতে সহসা কোনো রদবদল হবে বলে মনে করাটা একটা মূর্খের স্বর্গে বাস করা। দেখুন, ভালো হোক মন্দ হোক, আজকে 2024 সালের জুলাই মাস হয়ে গেল। 2026 সালের মে মাসের আগে পরবর্তী বিধানসভার ভোট হয়ে যাবে। তার আগে পর্যন্ত ইন্ডিয়া জোট থেকে কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে না এলে, এখানে অবশ্য একটা মস্ত যদি আছে, তার কারণ মমতা কখন কি করবেন সেটা স্বয়ং ভগবানও বলতে পারেন না। স্ত্রীশ্চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবা ন জানন্তি কুত মনুষ্য। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি করবেন সেটা আজ বলা অসম্ভব। ফলে এখনো তো ধরুন 12 + 10 21-22 মাস সময় আছে। এই 21-22 মাসের মধ্যে দিল্লির রাজনীতির প্রেক্ষাপটে, চিত্রপটে কি কি ঘটবে আমরা তো বলতে পারছি না। সুতরাং যদি ধরে নিই যে বর্তমানের স্টেটাস কো, অর্থাৎ এই মুহূর্তে যেটা বন্দোবস্ত সেটাই চালু থাকবে, তাহলে তো দুই কংগ্রেসের নির্বাচনী জোট অবশ্যম্ভাবী। এবং কংগ্রেসের ভিতরে দু ধরনের নেতা, কর্মী ইত্যাদি আছে। একদল হচ্ছেন যারা যে কোনো মূল্যে মরে যাব তবু তৃণমূলের সঙ্গে যাব না, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে চলেন, যাদের প্রধান মুখপাত্র হচ্ছেন অধীর চৌধুরী এবং আঞ্চলিক স্তরে নেপাল মাহাতোর মতো লিডার। এরা চান না, কোনো অবস্থাতেই চান না, তারা শূন্যে বিলীন হয়ে যাবেন সেটাও সই, কিন্তু তারা তৃণমূলের সঙ্গে যাবেন না। এটার পিছনে একটা লজিক আছে, একটা তীব্র আবেগের বিষয় আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এদের দিয়েই তো কংগ্রেস নয়, এদের বাইরেও কংগ্রেসে একটা মিনিস্কিউল সেকশন আছে যারা ওই 2-4টে পাউরুটি ঝুলিয়ে দিলেই ওই 4 পেয়ে কিছু প্রাণীর মতো মমতার গলায় মালা পরাতে প্রতিযোগিতা শুরু করে দেবেন। তাদের মধ্যে একজন প্রদীপ ভট্টাচার্য শুনলাম গতকাল গিয়ে ওই মিটিং থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন যে না, কংগ্রেসের এখনো ভবিষ্যৎ নাকি বাংলায় খুব ভালো। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি বিধানসভার ভোটে কংগ্রেসের কি জোট হওয়ার সম্ভাবনা আছে, প্রদীপবাবু বলেছেন অবশ্যই আছে।
এবার বুঝুন, যা বোঝার বোঝে নিন। কিন্তু একটা কথা আমি আজকেই বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন সেদিন, দুই কংগ্রেসের জোট হওয়া মানে ভোটের অঙ্কে বিজেপির আরও কিছু ভোট বেড়ে যাওয়া। তার কারণ কংগ্রেসি নেতারা যেভাবেই ভাবুন না কেন, এ রাজ্যে এখনো পর্যন্ত যে 28 লক্ষ কংগ্রেসি ভোটার এই লোকসভাতে মাত্র 12টা আসনে কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের মধ্যে যদি একটা আদমশুমারি করেন তাহলে দেখবেন তারা একেবারে জাতে কংগ্রেসি, ভাতে কংগ্রেসি, পরম্পরায় কংগ্রেসি এবং তীব্র মমতা বিদ্বেষী। যদি তারা দেখেন কংগ্রেস সত্যিই মমতার সঙ্গে আবার হাত মিলিয়েছে, তাহলে পদ্ম ফুলে ছাপ দিতে তারা কার্পণ্য করবেন না। সুতরাং আগে গেলেও বাঘে খাবে, পিছনে গেলে কুমিরে খাবে। এর মাঝখানে একটা অবস্থানে দাঁড়িয়ে আছে রাজ্য কংগ্রেস। রাজ্য কংগ্রেস নিয়ে ভাবনা চিন্তা করার, গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে কি দাওয়াই দেওয়া যায় তা নিয়ে আলাপ আলোচনা করা, এগুলো কি দিল্লির নেতাদের আদৌ অগ্রাধিকারের বিষয় বলে আপনার মনে হয়? সুতরাং অধীর চৌধুরী প্রাক্তন হলেন না বর্তমানই আছেন, সেটা কে যে জানে, সেটা আমিও বুঝতে পারছি না। ভালো থাকবেন, নমস্কার।